বিয়ের প্রথম রাতেই তমালদের সঙ্গে ঘুমোতে আসেন ওর মা কুলসুম বেগম। 50 পৌর এই নারী দরজা লাগানোর আধ ঘন্টা পর ঠক ঠক আওয়াজ করে হাঁক ছেড়ে ডাকাডাকি করে দরজা খুলিয়ে বললেন, ভয়ের স্বপ্ন দেখছি বাবু, তোরে নিয়ে ভয়ের স্বপ্ন দেখছি। আমি এইখানে শোব। বিছানার ওপর ঘোমটা সমেত বসে থাকা সদ্য বিবাহিত বউটি ঘোমটা সরিয়ে হতবম্ব চোখে তাকালো। তমালও থতমত। আমতা আমতা করে কিছু একটা বলতে নিলে কুলসুম বেগম এমন ধমক দিলেন, তমাল সরে গিয়ে ঘরে ঢোকার জায়গা করে দিল। কুলসুম বেগম সোজা বিছানার ওপর উঠে শুয়ে পড়লেন। বাতি নিভায়ে শুয়ে পড় বউ, তোমার কিন্তু সকাল সকাল উঠা লাগবে। তমাল দাঁড়িয়ে আছে, ওর দৃষ্টি সাইমার দিকে নিবদ্ধ। সাইমা কিছু বলল না, শরীর থেকে ঘুমটা সরিয়ে নেমে এলো। বাথরুম গিয়ে সব পাল্টে একটা সুতির 3 পিস পরে এসে আয়নার সামনে বসলো। চুলগুলো সব আশ্রেছে। কুলসুম বেগম ফের বোঝা চোখে বলে উঠলেন, তমাল তুই বাবা আজকে নিচে শুয়া পড়, নাকি তোর বাপের লগে শুবি? এখানেই শুব, তুমি ঘুমাও। সাইমার বুক চিরে বেরিয়ে আসা দীর্ঘশ্বাসের শব্দ কেউ শুনতে পেল না। সাইমা বিছানায় শুয়ে পড়তেই তমাল ঘরের বাতি নিভিয়ে রুম ছেড়ে বেরোলো। মন মেজাজ দুটোই চূড়ান্ত রকমের খারাপ লাগছে। এই মুহূর্তে একটা সিগারেট না জ্বালালে চলছেই না। আনিস সাহেব ডাইনিংয়ের বাতি জ্বালিয়ে দেখলেন রান্নাঘরের পাশে বারান্দা খোলা, সেখান থেকে দমকা বাতাস আসছে। বাইরে ঘুরি ঘুরি বৃষ্টি পড়ছে, আবহাওয়া বেশ শীতল। তিনি চপল পায়ে বারান্দার দিকে এগুলেন দরজা আটকে দিতে, কিন্তু তমালকে সেখানে দেখে বেশ অবাকই হলেন। তুই এখানে কি করিস? তমাল আচানক চমকে ওঠে। পর মুহূর্তে নিজের বাবাকে দেখে খানিকটা ধাতস্থ হয়ে আনমনা উত্তর করল, এমনি। তুমি কি জন্যে? কিছু লাগবে? আনিস সাহেব ছেলের পাশে এসে দাঁড়ালেন। তোর মা ঘুমিয়ে পড়েছে? হুঁ। তোর মা এরকম ছিল না রে বাবু। যত দিন যাচ্ছে ও কেমন পাগলাটে হয়ে যাচ্ছে। ওকে নিয়ে কি করা যায়? আমি নিজে অনেক ভেবেছি। তমাল কোনো উত্তর করল না। হাতের ভেতর জ্বলন্ত সিগারেট লুকিয়ে রেখেছিল বাবাকে দেখে, সেটা গ্রিল দিয়ে বাইরে ছুঁড়ে ফেলল। আনিস সাহেব দীর্ঘশ্বাস ফেললেন। আমি ওকে বোঝাবো, এখন তোর বিয়ে হয়েছে, তোর জীবনে প্রাইভেসি দরকার। মাকে একটা ভালো সাইকিয়াট্রিস্ট দেখালে হয় না বাবা? ও কি ভাববে? আমরা ওকে পাগল ভাবছি। তমাল দীর্ঘশ্বাস গোপন করে। সাইমা খুব অস্বস্তি বোধ করেছে। আমি ওকে কি জবাব দেব? বৌমার সঙ্গে আমি কথা বলবো, তুই এসব নিয়ে চিন্তা করিস না। এখন এভাবে দাঁড়িয়ে না থেকে এসে শুয়ে পড়, আমার ঘরে আয়। তমাল কথা বাড়ালো না, চুপচাপ আনিস সাহেবের পেছন পেছন তার ঘরে গিয়ে উপস্থিত হলো। অনেক রাত অবধি সাইমা জেগে রইল। এপাশ ওপাশ করেও কিছুতেই ঘুম আনতে পারল না দু চোখে। পাশেই তার শাশুড়ি ভোস ভোস নাক ডেকে ঘুমুচ্ছেন। বাইরে বৃষ্টির তাণ্ডব। মাঝরাত থেকে বড় বড় ফোঁটায় নামতে শুরু করেছে। পৃথিবী পুরোপুরি শীতল, আরামদায়ক। এমন আরামে কাঁথা মুড়ি দিয়ে শান্তির ঘুমানো যায়, কিন্তু সাইমার মনে হচ্ছে এই মুহূর্তে সে পৃথিবীর সবচেয়ে অশান্তিজনক জায়গায় রয়েছে। তমালের সঙ্গে তার বিয়েটা পুরোপুরি পারিবারিকভাবে হয়নি, কিছুটা নিজ উদ্যোগও ছিল। তমালের সঙ্গে পরিচয় বছর 2 আগে একটা ডিবেট ক্লাবের অনুষ্ঠানে। তমাল ছিল গেস্ট আর সাইমা হোস্ট। সেখান থেকে আলাপ। অনুষ্ঠানের বাইরেও 2 বার মিট করেছিল তারা। তারপর একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠল। বলা বাহুল্য, তেমন প্রেম না থাকলেও একসাথে সারা জীবন পার করে দেওয়ার সিদ্ধান্তটা অনায়াসে নিয়েছিল দুজনে। সাইমার পরিবার থেকে কোনো ঝামেলাই হয়নি। এডুকেটেড মেয়ে, জব করছে, ছেলেও ভালো, পরিবার উচ্চবংশীয়। তমালের বাবা এবং 2 চাচা একদিন এলেন, কথা বলে দিন তারিখ পাকাপোক্ত করলেন। মধ্যে শুধু একবারও শাশুড়ির সঙ্গে ভিডিও কলে কথা হয়েছিল সাইমার। তখন ওনাকে কেমন একটা লেগেছিল, যেন সাইমাকে ঠিক পছন্দ করতে পারছেন না। সাইমার বড় ফুফু বললেন, সব শাশুড়িরাই একটু এমন হয়। সব মেয়েকে অনেক কিছু মানিয়ে গুছিয়ে শ্বশুর ঘর করতে হয়। সাইমা তাই খুব একটা পাত্তা দিল না।
বিয়েটা হলো, কিন্তু আজ তার এমন আচরণে সাইমার ভেতরটা ফেটে যাচ্ছে। মাথার ভেতর একটি প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসছে, সে কোনো ভুল সিদ্ধান্ত নিল না তো? শেষ রাতের দিকে চোখটা লেগে এসেছিল। 6টা না বাজতেই শাশুড়ি ডাকাডাকিতে লাল চোখে উঠে বসল সে। কুলসুম বেগম ইতিমধ্যে উঠে নামাজ পড়ে ফেলেছেন। সাইমার দিকে তাকিয়ে বললেন, তুমি কি নামাজ কালাম পড়ো না? সাইমা থতমত খেল। জি, আজ রাতে ঘুম হয়নি, তাই সকালে। হয়েছে, ওরকম 2-1 রাত আমরাও অনেক না ঘুমায় কাটাইছি, তাই বলে বেলা পর্যন্ত বিছানায় গড়াগড়ি খাই নাই। এখন শ্বশুরবাড়ি আসছো, স্বামীর ঘরে আসছো, এইখানে তোমার অনেক দায়িত্ব, বুঝতে পারছো? সাইমা মাথা দোলালো। সকালের নাস্তাটা সবাই 8টার মধ্যে খায়। ওইটা হাত মুখ ধুইয়া রান্নাঘরে আসো। রুটি বেলতে জানো তো নাকি? সাইমা পুনরায় মাথা দোলালো। যাক, পারো তাইলে কিছু। আজকালকার মাইয়ারা তো আবার খাওয়া আর ঘুম ছাড়া কিছু বোঝে না। আসো, আমি আলু ভাজি বসাইতেছি, তুমি হাতে হাতে রুটি বেলা দাও। সাইমার ইচ্ছে করলো হাত পা ছড়িয়ে ও কতক্ষণ কাঁদে। বালিশের পাশ থেকে ফোন নিয়ে দেখলো সবে 6টা 12 বাজে। বাইরে এখনো বৃষ্টি পড়ছে। এমন আবহাওয়ায় কার ইচ্ছে করে এই ভোরে উঠে রান্নাঘরে যেতে? তার ওপর সারা রাত তার ঘুমই হয়নি। সর্বসাকুল্যে ঘণ্টাখানেক ঘুমিয়েছে মাত্র, তবু সাইমাকে উঠতে হলো। এখন তার মুখের ওপর চিৎকার করে মাকে বলতে পারবে না, আমাকে ঘুমাতে দাও, বিরক্ত করো না। সাইমার হঠাৎ করে 2 চোখ ভিজে উঠল। মায়ের মমতা এখন হাড়ে হাড়ে বুঝতে পারছে সে। কুলসুম বেগম একা একাই গসগস করতে করতে আলুকুচি করছেন। সাইমা রান্নাঘরের দরজায় গিয়ে নিঃশব্দে দাঁড়ালো। কুলসুম বেগম তার উপস্থিতি টের পেয়ে রাগ সমেত বললেন, মেয়ে মানুষ এত ঢিলামি করলে হয় না বউ। তুমি নতুন আসছো, তাই কিছু বললাম না, কিন্তু আমার সংসারে সব টাইম টু টাইম হওয়া চাই। কতক্ষণ আগে বইলে আসছি, আর মাত্র আসছো? যাও, ওইখানে আটার বয়াম আছে, আর এই পাতিলে সবসময় আমি রুটির ডো বানাই। বেলন ফিরি ওই লাল ডয়ারে, বের কইরা তাড়াতাড়ি রুটি বেলো। সাইমা চুপচাপ সবগুলো আদেশ পালন করতে লাগলো। সে হিসেব করে দেখল ওরা ঘরে মাত্র 4 জন আছে। 4 জনের জন্য 15টার বেশি রুটির দরকার নেই। সেই হিসেবে পানির চুলায় বসালো। তা দেখে কুলসুম বেগম আবার তেলে বেগুনে জ্বলে উঠলেন। এদ্দুর পানি দেওয়া কয় পিস রুটি বানাইবা তুমি? আরো পানি লও, 30 পিসের নিচে যেন কম না হয়। সাইমার মাথা ঘুরে উঠল। এত রুটি কে খাবে আম্মা? কে খাইব তা দিয়া তোমার কাম কি? আমি খামু, তোমার শ্বশুর খাইব, তমাল খাইব। তোমার মন চাইলে খাবা, নাইলে খাবা না। তোমারে 30 পিস বানাইতে বলছি, 30 পিসই বানাও। সাইমার বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। আজ শিওর হাতে ফোসকা পড়ে যাবে। তমালের ঘুম ভাঙল 10টার কিছু সময় পর। সে উঠে কতক্ষণ ঝিম ধরে বসে রইল। তারপর হঠাৎ করে মনে পড়ল গতকাল তার বিয়ে হয়েছে, আর বাসর রাতে তাকে শুতে হয়েছে বাবার ঘরে। তমাল হন্তদন্ত হয়ে উঠতে যাবে, এমন সময় নজরে পড়ল সাইমাকে। 1 কাপ চা হাতে মেয়েটা এসে পাশে দাঁড়িয়েছে। গুড মর্নিং, তমাল একটু হেসে বলল। সাইমা প্রত্যুত্তর করে না। বিছানার পাশে টেবিলে চায়ের কাপ রেখে চলে যাওয়ার জন্য উদ্যত হতেই পেছন থেকে তমাল খপ করে ওকে ধরে টেনে বিছানার উপর বসালো। সাইমার রাগ হলো। মৃদু ধাক্কায় তমালকে সরিয়ে চলে যাওয়ার জন্য তোড়জোড় করল, বিশেষ সুবিধা করতে পারল না। তমালের এক হাতে শক্তির কাছে ও পুরোপুরি কাবু। তমাল সাইমার ঘাড়ের ভেতর মুখ গুজল। রাগ করে আছো? সাইমা কাট কাট করে বলল, না, রাগ করার 101টা কারণ আছে। তবু বলছো রাগ করে নেই? আমার কাজ আছে। কিসের কাজ? মাত্রই তো এলে, সংসারের দায়িত্ব পরে নিলেও চলবে। ও তাই? সাইমার একটু হাসি পেল এবার। সে ঘুরে তমালের মুখোমুখি বসল, হাত দুটো মেলে ধরে বলল, দায়িত্ব তো এখনই ফোসকা হয়ে হাতে পড়ে গেছে তমাল। বাদ বাকি দিনের হিসাব বাদই দিই। সত্যি
সংসার যে এত রুড হতে পারে আমি আগে বুঝলে আরেকটু ভেবে চিন্তে ডিসিশন নিতাম। তমাল বিস্ময়ে হতবাক হয়ে গেল। সাইমার হাতে 3 জায়গায় বড় বড় সাইজের ফোসকা পড়া। ফর্সা হাতটা বিদঘুটে দেখাচ্ছে। তমাল সাইমার হাত দুটি টেনে নিল। কিভাবে হলো? হ্যাঁ, তোমার মাকেই জিজ্ঞেস করো না। সাইমা হাত সরিয়ে উঠে দাঁড়ালো। বিয়ের পরদিন ভোর 6টায় যে কাউকে রান্নাঘরে ঢুকে 30টা রুটি বানিয়ে কামলা দিতে হয় আমার জানা ছিল না তমাল। তোমাদের ফ্যামিলির রুলস হয়তো আলাদা। আমাকে আগে ভাগে এই ব্যাপারগুলো জানালে ভালো হতো। সাইমা বেরিয়ে গেল। ওর পিছু পিছু তমালও বেরুলো। কুলসুম বেগম সোফায় আসন দিয়ে বসে আছেন। তার পাশেই পানের বাটা। একটু পর পর পান খাওয়া তার স্বভাব। তিনি পানের রস পুরোটা চুষে ছাবনাটুকু ফেলে দেন। ফেলার জন্য কোনো নির্দিষ্ট পট বা ডিব্বা নেই। ফ্লোরে যেখানে সেখানে ফেলে, পরে ঝাড়ু দেয় এবং মোছা হয়। সাইমা সকাল থেকে বেশ কয়েকবার এই চিত্র দেখেছে। একবার বলতে চাচ্ছিল এভাবে ঘর নোংরা না করে একটা নির্দিষ্ট কিছুতে ফেললে ভালো হয়, কিন্তু উত্তরে কুলসুম বেগম আবার কি বলে বসেন। এই ভেবে সাইমা চুপ রইল। তমাল বলল, মা, রোজি খালা কোথায়? তুমি সাইমাকে দিয়ে এগুলো করাতে গেলা কেন? কুলসুম বেগম টিভি সাউন্ড কমালেন। ছেলের দিকে ব্রুকুসকে তাকিয়ে বললেন, রোজিরে বিদায় করছি, আর ঘরের বউ ঘরের কাম করছে, তাতে কি হয়েছে? রোজি খালাকে বিদায় করছো মানে কি? আগে ঘরে বউ আসছিল না, আমার কামের লিগে ওরা আনছিলাম। এখন তো বউ আইছে, এখন বাইরের মানুষের হাতের খাওন খামু কেন? এখন যা করা তোর বই করব। এটা তো ওরই সংসার নাকি? তাহলে আমার জব? সাইমা শুনছিল রান্নাঘর থেকে। এই মুহূর্তে বেরিয়ে এসে সরাসরি প্রশ্নটা করল। তমালের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকালো। কুলসুম বেগম চোখ মুখ সব কুঁচকে ফেললেন। বিয়ার আগে বাইরে বাইরে যত রং ঢং করার করছো, এখন বিয়া হয়েছে, সংসার করবা, নাতি নাতকর পয়দা করবা। মাইয়া মানুষের এইটাই চাকরি। বাইরে যাইয়া চাকরি করণের কোনো দরকার নেই। সাইমা বিস্ময়ে হাঁ হয়ে গেল। তমালের দিকে দৃষ্টি নিক্ষেপ করল। ওর চোখ দিয়ে প্রশ্ন ছিটকে বেরোচ্ছে। তমাল আমতা আমতা করে কিছু একটা বলার চেষ্টা করে। কুলসুম বেগম একটা ধমক দিয়ে উঠলেন, বিয়া হয়ে গেছে দেখা তুমি লায়েক হয়ে গেছো। এমন ভাবা বন্ধ কর গোলামের পুত। যা কই করি তোর ভালোর জন্য করি। ঘরের বৌরি দিয়া বাইরের বেড়াগুলোকে ঘষা খাওয়াবি কেন? তোর কি টাকায় কম পড়ছে? যখন আরেক ভাতার নিয়ে ভাইগা যাইব গা, তখন কান্দিস ভ্যাত ভ্যাত কইরা। আমার চোখের সামনে থেকে যা। সাইমা বোবা বনে গেল। সে আরেকজনের সাথে ভেগে যেতে পারে এই মহিলা এত দূর পর্যন্ত ভেবে ফেলেছেন। আর তমাল, সেও বা কেমন সাপোর্ট করছে তাকে। রাগে দুঃখে সাইমার চোখে পানি চলে এলো। সে নিজের রুমে চলে গেল দ্রুত পায়ে। তা দেখে কুলসুম বেগম আবার নাক ছিটকালেন। কিছু হইলে ঘরে দৌড় দেয়। অসভ্য মায়া মানুষ। তমাল আহাম্মকের মতো চুপ করে বসে আছে। সে কাকে কি বলবে, কি বোঝাবে, কিছুই মাথায় ঢুকছে না। সাইমা সমানে কেঁদে যাচ্ছে। ঘড়ির কাঁটায় রাত 9টা। কিছুক্ষণ আগে কুলসুম বেগম বেশ কড়া শব্দে ওকে কিছু কথা শুনিয়ে দিয়েছেন, যার সারমর্ম এই, বিয়ের পর মেয়েদের এত মুখ থাকলে চলে না। ভালো ভালো খাবারগুলো এ বাড়িতে পুরুষের পাতে আগে দেওয়া হয়। তারা খেয়ে দিয়ে যা থাকবে তাই বাড়ির বউ মুখে তুলবে। তবে কুলসুম বেগম এর হিসেব ভিন্ন। তিনি যেহেতু মুরব্বী, তাই তার খাবার সবার আগে আলাদা বাটিতে তিনি নিজ হাতে তুলে রাখেন। আর এখানে এসেও যদি খাবার নিয়ে এত ছোক ছোক স্বভাব থাকে, তাহলে বাপের বাড়ি থেকে কি খেয়ে এসেছে? নাকি বাপের ভালো মন্দ খাওয়ানোর সামর্থ্য ছিল না? কথাটা সাইমার বুকে আঘাত করেছে। বাড়িতে সবসময় মাছের মাথা, মুরগির ভালো ভালো টুকরোগুলো মা ওর জন্য তুলে রাখতেন। সাইমা রাগারাগি করত। খেতে না চাইলে মা বলতেন, 2 দিন পর শ্বশুরবাড়ি চলে গেলে কি খাবি না খাবি, আমার কাছে যত দিন আছিস আমি মন ভরে তোকে খাওয়াই, দেখি হা কর।
খাইয়ে দিই। সাইমার অশান্তি হচ্ছে বুকের ভেতর। সে বড়সড় একটা ভুল করে বসেছে। শুধুমাত্র তমালকে চিনে জেনে বিয়ের মতো একটা সিদ্ধান্ত নেওয়া উচিত হয়নি। তমালের পরিবার সম্পর্কে ওর খোঁজখবর করা উচিত ছিল। সাইমার বিছানায় উঠে বসল, হাত দিয়ে ডলে ডলে চোখ মুখ মুছে নিল। এর আগে এতটা ভেঙেও কোনোদিন পড়েনি। বরাবরই শক্ত ধরনের মেয়েও। আজ যে কি হলো, মনটা নরম হয়ে গেছে। সাইমা বাড়িতে ফোন করে আবার কেটে দিল। গলা ভেঙে গেছে। মা নির্ঘাত বুঝে যাবে, হাজারটা প্রশ্ন করবে, চিন্তায় চিন্তায় প্রেশার বাড়াবে। থাকুক, দরকার নেই। সিদ্ধান্তটা যখন ওরই ছিল, এর শেষটাও ওই দেখবে। তমাল ঘরে ঢুকেছে, হাতে খাবারের প্লেট। সাইমা খাওয়া ছেড়ে উঠে এসেছিল। তমাল বাতি জ্বালিয়ে সাইমাকে দেখে একটু আপসেট হলো। মেয়েটা হঠাৎ করে অথৈ সমুদ্রে পড়েছে। একদিকে মা, একদিকে সাইমা। তমাল কিভাবে দুদিক সামলাবে বুঝে উঠতে পারছে না। এভাবে ভাত ফেলে চলে আসাটা ঠিক হয়নি। মা খুব রেগে গেছেন। সাইমা ফোঁস করে উঠল, তোমার মা রেগে গেছেন সেটা তোমার গায়ে লাগছে। আর আমার ফ্যামিলি তুলে যে অকথ্য কথাগুলো তিনি বললেন, সেগুলো কি শোনোনি, নাকি কানে তালা লাগানো ছিল? তমাল সাইমার মুখোমুখি বসল। সাইমা, তোমায় কিছু কথা বলি, একটু বোঝার চেষ্টা করো। মা তোমাকে পছন্দ করেন না বিষয়টা এমন না। উনি আসলে ওনার সংসারকে ওনার নিয়মে চালাতে চান। আর ওনার বয়স হয়েছে। এই বয়সে এসে সবাই এমন খিটখিটে হয়ে যায়। আমি একবার ওনার সঙ্গে রিয়েক্ট করে কথা বলেছিলাম। এরপর 3 দিন উনি ভাত পানি কিচ্ছু মুখে দেননি। হাসপাতাল অবধি নিতে হয়েছিল। বুঝতে পারছো ব্যাপারটা? আমি, বাবা, আমরা সবাই মানিয়ে নিচ্ছি। তুমি একটু মানিয়ে নিতে চেষ্টা করো প্লিজ। ওনারা আর বাঁচবেনই বা কয়দিন? এরপর এই সব কিছু তো তোমার। আমার আর কোনো ভাই বোন নেই। বাবা মায়ের আমি একমাত্র ছেলে। সব তোমারই থাকবে সাইমা। জাস্ট একটু ধৈর্য রাখো। আর আমি চেষ্টা করব আমার অফিস থেকে জেলায় শিফট করাতে। যেখানে শিফট হব সেখানে তোমাকে নিয়ে যাব। তাহলে আর কোনো ঝামেলাও তৈরি হবে না। সে অবধি তুমি একটু শান্ত থাকো, আই রিকোয়েস্ট। নাও, এবার খাবারটা খেয়ে নাও। সাইমা দীর্ঘশ্বাস ফেলল। তমাল ওর হাত জোড়া চেপে ধরে বলে, সব ঠিক হয়ে যাবে, বিশ্বাস রাখো। ঘড়িতে রাত 12টা। সব কিছু গুছিয়ে সবেমাত্র শুয়েছে দুজনে। তমাল খুব এক্সাইটেড। বিয়ের দ্বিতীয় রাত হলো। আজ হয়তো সাইমাকে কাছে পাওয়া হবে। সারাদিন অনেক ঝড় ঝঞ্ঝাট গেলেও এই মুহূর্তে সাইমার মেজাজ ভালো আছে। স্বামী সোহাগের কথা ভেবে ভেবে মনে মনে সেও আপ্লুত বোধ করছে। তমালের বুকে মাথা রেখে শুয়ে শুয়ে তমালের অনেক বকবকানি শুনছে সাইমা। ঠিক এমন সময় দরজায় টোকা পড়ল। বাবু, দরজাটা খোল দেখি। কি খালি দরজা আটকে রাখিস? এই বাবু। সাইমা করুণ চোখে তমালের দিকে তাকালো। তমাল নিজও হতবিহ্বল। আজ আবার কোন নাটক হতে চলেছে কে জানে। যখন তখন ঘরের দরজা আটকে রাখিস, এসব স্বভাব তো বিয়ের আগে ছিল না। বিয়ের আগেও রাতে দরজা খোলা রাখতি, তোর ভয় করতো বলে। এখন সব ভয় ঘুচে গেছে। তমাল আমতা আমতা করে। কুলসুম বেগম বিছানায় বসা সাইমাকে ভস্ম করা দৃষ্টি দিয়ে কিছুক্ষণ পর্যবেক্ষণ করে পুনরায় বলে উঠলেন, নন্দিনী এসেছে। এত রাতে? খুব কাঁদছে, আয় এদিকে আয়। তমাল মায়ের পেছন পেছন ডাইনিংয়ে ঢুকলো। নন্দিনী আর ওর বয়সের তফাৎটা খুব বেশি দিনের না। ছোট থেকে দুজন পিঠে পিঠিভাবে বড় হয়েছে। আনিস সাহেব ছিলেন কালেক্টর। খুলনা জেলায় পোস্ট পড়ায় জীবনের একটা দীর্ঘ সময় তাকে সেখানে কাটাতে হয়েছে। নন্দিনীদের পরিবার আগে থেকে সেখানেই সেটেল ছিল। অপরিচিত শহরে, তাই আনিস সাহেব বাসা ভাড়া করলেন একেবারে সম্বন্ধীর বাসার কাছাকাছি। নন্দিনী তমালের খালাতো বোন। কুলসুম বেগমের ছোট বোনের বড় মেয়ে। সেই থেকে তমাল আর নন্দিনীর বড় হয়ে ওঠাটা এক হয়ে গেল।
তবে বন্ধুত্বের বাইরে কখনো কোনো আলাদা সম্পর্ক গড়ে ওঠেনি দুজনের ভেতর। তমাল এই দিক থেকে সবসময় পরিষ্কার থেকেছে। নন্দিনীর বিয়ে হয়েছে আরও 7 বছর আগে, পাবন ভাইয়ের সাথে। সেও ওদের ফ্যামিলি ফ্রেন্ড। সব কিছু শুরু থেকে ঠিকঠাক চলল, এরপর এলোমেলো হয়ে গেল। তুমুল ঝগড়াঝাটি, অশান্তি, মারামারি আর বিচার সালিশ নিত্যদিনকার ব্যাপার হয়ে উঠেছে। এরপর কয়েক মাস সব ঠিক ছিল। আজ আবার কি হলো? নন্দিনী কেন এসেছে? তমালের পিছু পিছু সাইমাও এগিয়ে এলো। নন্দিনীর নাম শুনল, এখন পর্যন্ত দেখা সৌভাগ্য হয়নি ওর। সেই সাথে তীব্র কৌতূহল হচ্ছে। নন্দিনী সোফার উপর বসে সমানে ফুফাচ্ছে। তমাল ওর পাশে বসে ওর একটা হাত টেনে ধরল। কি রে, কি হয়েছে? এভাবে কাঁদছিস কেন? এই নন্দু, কথা বল। দেখি, তাকা আমার দিকে। নন্দিনী মুহূর্তে তমালের বুকের উপর আশ্রে পড়ল ঢেউয়ের মতো। তারপর হাউমাউ করে কেঁদে উঠল। তমাল হতবিহ্বল। কুলসুম বেগম বোনের মেয়ের মাথায় হাত বুলিয়ে যাচ্ছেন বারবার। একটু দূরে দরজার কাছে দাঁড়িয়ে সবটাই দেখছে সাইমা। ওর কেমন যেন লাগলো। তমালের এভাবে কাছাকাছি আসাটা ঠিক পছন্দ হলো না। সাইমা নিজের ঘরের দিকে চলে গেল। তমাল ঠেলে নন্দিনীকে সোজা করে বসালো। বলল, এমন করছিস কেন? এই রাতে কই থেকে আসছিস? কি হয়েছে? কিছু না বলে এমন পাগলের মতো কাঁদলে বুঝবো কিভাবে? কি হয়েছে বল? আর না হয় সারা রাত বসে বসে কাঁদ। আমি গেলাম। নন্দিনী ফোফাতে ফোফাতে চোখ মুখ মুছে একটু শান্ত হলো। ভাঙা গলায় বলল, আমি চলে এসেছি রে, আর যাব না। সংসার করার শখ আমার মিটে গেছে। হয়েছেটা কি সেটা তো আগে বলবি। পাবন আমাকে ডিভোর্স দিতে চাচ্ছে। ওর অ্যাফেয়ার আছে রুম্পার সাথে, ওর কলিগ। একসাথে জব করে ওরা। কি? কুলসুম বেগম মাঝখান দিয়ে বলে উঠলেন, এই কারণে তোমার বউরে চাকরি বাকরিতে যাইতে মানা করছি আমি। বুঝতে পারতেছেন বাপধন? এইসব মাইয়ারাই নিজেকে সংসার ভাঙে আর আরেকজনের সংসার খায়। নন্দিনী পুনরায় ফ্যাস ফ্যাস শব্দে কেঁদে উঠল। তমালকে সান্ত্বনা দিয়ে চুপ থাকতে বলল, কাঁদিস না। পাবন ভাইয়ের থেকে এইরকম কিছু আশাই করিনি। অনেক পুরনো জল রে, তাই তো আমার সংসারে এত অশান্তি। চেয়েছিল আমি যেন নিজ থেকে তাকে ছেড়ে দিই, কিন্তু বুঝিনি আমি, ছাড়িনি তাকে। তাই আজ চেয়েই বসলো যেটা সে চাচ্ছে এতগুলো বছর যাবৎ, আমাকে রুহাকে ছেড়ে ওই রুম্পাকে নিয়ে সে। নন্দিনী আবার কেঁদে উঠল। তমাল সান্ত্বনা দেবারও ভাষা হারিয়ে ফেলেছে। কুলসুম বেগম বললেন, থাক, আর কত কাঁদবি? আমি তোর মায়ের সাথে কথা কমুতো। সবসময় জামাই জামাই করে, এইবার বুঝুক জামাই কি জিনিস। তুই আমার কাছে আইসস, একদম ভালো করছস। কিছু খাইছস? ভাত দেই? নন্দিনী মাথা নাড়ল। আচ্ছা, তাইলে আয় শুবি। ঘুমাইলে সব ঠিক হইয়া যাইব, মন শান্ত হইব। আয়, আমার লগে আয়। নন্দিনীর হাত ধরে টেনে কুলসুম বেগম উঠালেন। তারপর তমালদের ঘরে গেলেন। কপালের উপর হাত রেখে সাইমা শুয়েছিল। দরজা খোলার শব্দে উঠে বসে হা হয়ে গেল। কুলসুম বেগম বললেন, আমরা দুইজন আজকে এই ঘরে শুমু। তোমার কোনো সমস্যা আছে বউ? সাইমা হ্যাঁ না কিচ্ছু বলল না। ও শুধু দরজায় অসহায় মুখ করে দাঁড়িয়ে থাকা তমালকে দেখল এক পলক। তারপর বেরিয়ে বাথরুম ঢুকল। সব কিছু ভেঙে চুরে কান্না এসে গলায় ঠেকেছে। এই মুহূর্তে খানিক না কাঁদলেও দম আটকেই মারা যাবে। কুলসুম বেগম তা দেখে নাক ছিটকালেন। তুই যা, তোর বাপের ঘরে যা, নাকি বউ ছাড়া শুইতে কষ্ট হয়ে যাইব। তমাল লজ্জায় দ্রুত পায়ে চলে যেতে কুলসুম বেগমের ঠোঁট চিরে হাসি বেরোল। নন্দিনী একটু বিব্রত বোধ করল। ও ভুলে গিয়েছিল এই বাসায় 2 বেডরুম, আর এখন তমালের বিয়ে হয়েছে। সকালটা শুরু হলো রোজকার নিয়মে। বিয়ের পর আজ দ্বিতীয় দিনের মতো রান্নাঘরে ঢুকেছে সাইমা। সকালের মেনু পরোটা দিয়ে গরুর গোস্ত। বিয়েতে বেঁচে যাওয়া অনেক খাবার ফ্রিজ ভর্তি। সাইমা সেখান থেকে গরুর গোস্তের 1 বক্স বের করে গরম করলো আর বাটার দিয়ে পরোটা ভাজলো। সুস্বাদু গন্ধে পুরো ঘর ভরে গেল। কুলসুম বেগম সকালে একবার রান্নাঘরে এসেছিলেন।
তারপর পিঠে ব্যথার বাহানায় গিয়ে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়েছিলেন। ফের ঘুম ভাঙতেই দেখল সকাল 10টা বাজে। ডাইনিং থেকে হাসাহাসির শব্দ ভেসে আসছে। তিনি উঠে হন্তদন্ত পায়ে সেখানে গিয়ে উপস্থিত হলেন। তমাল সাইমাকে তুলে তুলে খাইয়ে দিচ্ছিল। মাকে দেখে থেমে গেল। সাইমাও সোজা হয়ে বসল, যেন কিছুই হয়নি এমন ভঙ্গিতে নিজেই পরোটা ছিটতে লাগলো। কুলসুম বেগম দাঁতে দাঁত পিষে বললেন, বা বাবা, বা রে বা, শাশুড়ি ঘুমাচ্ছে আর নবাব সাহেবা একা একাই গিলছে। বাপ মা এইটুকু শিক্ষাও দেয়নি যে বাড়ির মুরব্বীদের আগে আগে খাওয়াতে হয়। বাড়ির মুরব্বীরা যদি ভোস ভোস করে নাক ডেকে ঘুমায়, তাহলে নিজের পেটে কি তালা দিয়ে রাখবো আম্মা? নাকি আপনার খিদের সাথে আমার খিদে জোড়া বাঁধছে? সাইমা শান্ত সুরে বলল। কুলসুম বেগম সহ তমালও হা হয়ে গেল। কুলসুম বেগম প্রায় আর্তনাদ করে উঠলেন জবাবে, ওরেও তমাল, দেখ তোর বউয়ের চোপা দেখ, আমার সাথে কি বিচ্ছিরি ব্যবহার। এই মাইয়ারে আনার জন্য তুই এত বোঝাইছিলি আমারে? সাইমা খাওয়া বাদ দিয়ে উঠে পড়ল। আপনাকে কি বুঝিয়েছে তা তো জানি না আম্মা, কিন্তু আমাকে যদি একবার বোঝাতো আপনার স্বভাব কিরকম, তাহলে বোধহয় এই বিয়েটা কোশমিন কালেও হতো না। নতুন বউ বলে আপনার সবকিছু সহ্য করতেছে গতকাল থেকে। এই মুহূর্তে আর চুপ করে থাকতে পারছে না। আমার শরীরটাও রক্ত মাংস গড়া। সাইমা নিজের ঘরে চলে এলো। নন্দিনী বিছানায় শুয়েছিল। সাইমা কঠিন স্বরে বলল, বড় ভাইয়ের বেডরুমে হাত পা ছড়িয়ে শুয়ে থাকতে আনেজি ফিল করার কথা, কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে না সেই বোধ আপনার আছে। আপনি দেখছেন এই ফ্ল্যাটে রুম কম, আর আপনার ভাই বিবাহিত। আপনার উচিত ছিল সকালেই বের হয়ে যাওয়া। এক্ষুনি এই মুহূর্তে আমার রুম থেকে বের হন। আমি যথেষ্ট ভদ্র শব্দ উচ্চারণ করছি, এরপর এমনটা নাও করতে পারি। নন্দিনীকে বের করে দিয়ে সাইমা দরজা আটকে বাড়িতে কল করল, জানালো সে আজ আসছে। এদিকে কুলসুম বেগমের মাথায় প্রেশার উঠে গেছে। আনিস সাহেব বাইরে ছিলেন। তিনি ফোন করে তাকে বাড়িতে আনালেন। সমানে খারাপ ভাষা করে যেতে লাগলেন সাইমাকে উদ্দেশ্য করে। নন্দিনী এর ভেতর কিচ্ছুই বলল না। এমনকি সাইমা ওকে যা যা বলেছে তা সত্ত্বেও চুপ করে রইল। ওর এই খালার ব্যাপারে ওর সব কিছুই জানা আছে। সাইমার এমন রুড বিহেভ করা স্বাভাবিক। রাগ পড়ে গেলে নিজেই হয়তো ক্ষমা চাইতে আসবে। অযথা খালার কানে এসব ঢেলে আগুন বাড়িয়ে দেওয়ার কোনো প্রয়োজনই নেই। আনিস সাহেব স্ত্রীকে বোঝাতে চেষ্টা করলেন। তমালও মাকে বোঝাতে চেষ্টা করল। এর ভেতর বার কয়েক দরজা ধাক্কা দিয়ে সাইমাকে ডেকেও সদুত্তর পায়নি সে। তমাল কি করবে বুঝতে না পেরে সোফায় বসে নিজের মাথার চুল খামচে ধরল। একটু পর সাইমা লাগেজ সমেত বের হলো। তমালকে বলল, আমি বাবার বাসায় যাচ্ছি। ওই বাড়ির কাউকে আমি কিছু বলিনি, শুধু জানিয়েছি নায়রে আসব। তুমি কি সাথে যাবে? তমাল উঠে দাঁড়ালো। কুলসুম বেগম হই হল্লা করে উঠলেন, এক পাও বাইরে দিলে তোর পাও বাইরেয়া ভাঙ্গিয়া ফেলমু, গোলামের পুত। থামবে তুমি? আনিস সাহেবকে চোখ রাগানিতে চুপ করিয়ে দিলেন। তোমার ছেলেরে বলো হয় মা নয় বউ, আর যদি ওই বাজারের মেয়ের জন্য মারে তার না লাগে, তাইলে যেন এই বাসা ছেড়ে একবারে চলে যায়। এরকম ছেলে আমার দরকার নাই, যার কাছে মায়ের চাইতে 2 দিন হওয়া বইয়ের মূল্য বাইরে যায়। কুলসুম বেগমকে কেউই শান্ত করতে পারল না। আনিস সাহেব, নন্দিনী, তমাল সবাই চেষ্টা করে চুপ হয়ে গেল। কুলসুম বেগম দেখলেন একটু পর জামা কাপড় বদলে সাইমার পিছু পিছু তমাল বেরিয়ে যাচ্ছে। কুলসুম বেগমের মনে হলো তার মাথার ভেতর কেউ বাড়ি দিয়েছে। চারপাশটা হঠাৎ করে অন্ধকার হয়ে এলো। বাইরে বেরিয়ে সাইমার মনে হলো ও জেলখানা থেকে ছাড়া পেয়েছে। বাড়ি ফিরে কাউকেই তেমন কিছু জানালো না। সাইমার মা একটু রাগারাগি করলেন বটে, নায়র গিয়ে নিয়ে আসতে হয়, আর মেয়ে একাই চলে এসেছে, সঙ্গে আবার জামাইকে নিয়ে। সাইমা সেসব কথার পাত্তা দিল না। খেতে বসে গোগ্রাসে গিলল,
যেন কয় জনম পর এত পেট পুরে খেতে পেয়েছে। তারপর নিজের বাথরুমে ঢুকে সময় নিয়ে একটা লম্বা গোসল দিয়ে ঘুমিয়ে পড়ল। গত 2 রাত ঘুমের যে ঘাটতি হয়েছে তার সব চুকিয়ে যখন জেগে উঠল তখন রাত 8টা প্রায়। সাইমা হাই তুলল। তমাল পাশে আচ্ছা অবস্থায় বসে ফোন টিপছে। সাইমাকে উঠতে দেখে সে বলল, আর একটু পর উঠলে গুড মর্নিংই হয়ে যেত। সাইমা মৃদু হাসল। তমালের ভালো লাগলো। ওই বাড়ির পরিস্থিতির কারণে মেয়েটা সবসময় আপসেট থাকত। এখানে এসে আবার আগের ফর্মে ফিরে যাচ্ছে, ব্যাপারটা ভালো। কেউ আমায় ডাকেনি কেন? তোমার মা অনেকবার ডাকতে চেয়েছে, আমি মানা করলাম। বললাম বিয়ে বাড়ির ধকল তো কম না, রেস্ট করুক। খাওয়া হয়েছিল তোমার? হ্যাঁ, আন্টি একটু পর পর এটা ওটা নিয়ে আসে আর জোর করে সব ঠুসতে বলে। সাইমা, তোমার কাছে একটা রিকোয়েস্ট আছে। তমালের সিরিয়াসনেস দেখে সাইমা একটু ঘাবড়ে গেল। তমাল কি রিকোয়েস্ট করতে চাইছে? বাড়ি ফিরে যাওয়ার? দুশ্চিন্তা স্থগিত রেখে সাইমা মাথা দোলালো। কি রিকোয়েস্ট? আমি প্লিজ রাতে আর কিছু খাবো না। প্লিজ প্লিজ প্লিজ, ম্যানেজ ইউর মাদার। সাইমা হেসে ফেলল শব্দ করে। তমালও হাসল। তারপর হুট করে নিজের মাথাটা সাইমার কোলের উপর রাখল। শুয়ে বলল, এবার আমার ঘুমানোর পালা। চুল টেনে দাও, মাথা বানিয়ে দাও, আমি আরাম করে ঘুমাই। তমালের পাতলা চুল, সোজা সোজা তবে সিল্কি। সাইমা আঙুলের ডগায় চুলের ভেতর সিটি কাটতে লাগলো। তমাল। তমাল শোয়া থেকে সাইমার মুখ পানে তাকালো ডাক শুনে। সাইমা বলল, আই এম আ ওয়ার্কিং লেডি, ইউ নো। আর আমি নিজের জন্য কাজ করি। কাজ আমাকে স্যাটিসফ্যাকশন দেয়। বিয়ের আগে থেকে তুমি সেটা দেখে এসেছ। তোমার উচিত ছিল এই ব্যাপারটা তোমার মাকে ক্লিয়ার করা। তাহলে আজকে এইরকম সিচুয়েশন আমাদের কাউকে হ্যান্ডেল করতে হতো না। তমাল উঠে বসল। তার মুখ দেখে মনে হচ্ছে সে কিছু একটা বলতে চাচ্ছে কিন্তু পারছে না। সাইমা বলল, তুমি নির্দ্বিধায় সবকিছু বলতে পারো। আমার মনে হয় আমার থেকে আর কোনো কিছু লুকানো ভালো হবে না। তমাল দীর্ঘশ্বাস ফেলে, মা তোমাকে অ্যাকসেপ্ট করতে চাইছিল না শুরু থেকেই। এই কারণে কথাবার্তা বলার ডেটটা আমি বারবার পেছাচ্ছিলাম। বাবা রাজি ছিল, কিন্তু মায়ের যুক্তি হচ্ছে মেয়ে তার পছন্দের কাউকে হতে হবে। বাইরে কাজ করে না, উচ্চশিক্ষিতা না, চলাফেরায় গ্রাম্য ভাব এমন কেউ। আর সেটা আমি অ্যাকসেপ্ট করতে পারছিলাম না। সত্যি বলতে তোমাকে দেখার পর থেকে কাউকে আর নিজের লাইফ পার্টনারের জায়গাটা দিতে পারছিলাম না। ইউনো, আমাদের মেন্টালিটি কতটা ম্যাচ করে। অ্যান্ড একটা বিয়েতে সারা জীবন একসঙ্গে থাকার ক্ষেত্রে মেন্টালিটি ম্যাচ হওয়াটাই সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। এই কথাটা আমি মাকে অনেক চেয়েও বোঝাতে পারিনি। সাইমা একটু সময় চুপ করে থেকে বলল, এই কথাগুলো তোমার আমাকে আরও আগে জানানো উচিত ছিল তমাল। তাহলে তুমি আমাকে কখনোই বিয়ে করতে মত দিতে না সাইমা। আর এখন যেটা হচ্ছে সেটা কি? বিয়ে কোনো যুদ্ধক্ষেত্র নয় যে সেখানে আমি ফাইট করব। তোমার মা রীতিমতো আমাকে ওনার প্রতিদ্বন্দ্বী ভাবছেন। বিয়ের 2 দিন পরও আমরা একটা কোয়ালিটি টাইম পর্যন্ত স্পেন্ড করতে পারিনি, জাস্ট বিকজ অফ হার। ব্যাপারটা না ভাবলে নাথিং, বাট ভাবলে অনেক বড় কিছু তমাল। তমাল সাইমাকে নিজের বুকে টেনে মিশিয়ে নিয়ে বলল, রিল্যাক্স, সব ঠিক হয়ে যাবে। আই প্রমিস টু ইউ সোনা, সব ওকে করে দেব। জাস্ট গিভ মি সাম টাইম প্লিজ। আমি মাকেও ফেলতে পারবো না আর তোমাকেও ফেলতে পারবো না। তোমরা দুজনেই আমার কাছে গুরুত্বপূর্ণ। কিন্তু তুমি খুব বড় একটা ভুল করেছ, আমাকে কিছু না জানিয়ে, না বুঝতে দিয়ে, পরিস্থিতি আমার অনুকূল দেখিয়ে তুমি এই বিয়েটা ঘটিয়েছ। এটা একদম ঠিক হয়নি। এর রেজাল্ট কোথায় গিয়ে শেষ হবে? আই রিয়েলি টেন্সড তমাল, রিয়েলি টেন্সড। ও বাড়িতে কি হচ্ছে? তমালের বিন্দু পরিমাণের ধারণা নেই। আনিস সাহেব দুপুরের পর পর একবার কল করে জানিয়েছিলেন তমালকে এখানে থাকতে। কুলসুম বেগম যা ইচ্ছে হয় করুক,
ওনারে অত্যাচার সবাই সহ্য করলো, পরের ঘরের একটা মেয়ে কেন সইবে? কি এমন ঠেকা তার? তমাল বাবার কথা আশ্বস্ত হয়েছে। মন মনোযোগ দুটো দিয়ে সাইমা আর তার বৈবাহিক এই মুহূর্তগুলো উপভোগ করছে। সাইমার পরিবারটা তমালদের চেয়ে বড়। বাবা, মা, একটা ভাই, দুটো বোন, এছাড়াও আছে দাদি, ছোট ফুফু আর ছোট ফুফুর মেয়ে। ওর চাচারাও থাকতো। রিসেন্টলি ফ্ল্যাট কিনে সেখানে শিফট হয়ে গেছে। পরিবার বড় হলেও এখানে শান্তি আছে। অহেতুক চিৎকার চেঁচামেচি নেই। কারো লাইফে কারো দখলদারি নেই। সবাই সবার স্বাধীনতা মোতাবেক চলাফেরা করছে। তমাল বিয়ের আগে থেকে সাইমার পরিবার সম্পর্কে জানত, তবে কাছ থেকে মিশছে এই প্রথম, তাই তাকে একটু টেনসড দেখালো। সাইমাকে সব ধরনের আশ্বাস সান্ত্বনা দিল তার সত্যি ভয় হচ্ছে এইরকম স্বাধীনতা তার বাড়িতে সে আদৌ দিতে পারবে সাইমাকে। সাইমার বেড়ে ওঠা পরিবেশ স্বাভাবিক, অন্যরকম, নিরিবিলি, শান্তির। অপরদিকে তার বাড়ির পরিবেশ বরাবরই ডমিনেটিং, উত্তপ্ত, অস্বাভাবিক রকমের হাউকাউ দিয়ে ভরা। সেখানে সাইমাকে নিয়ে ভালো থাকাটা একটা যুদ্ধই বটে। তমাল একা একা চায়ের কাপ হাতে বারান্দায় বসে সাত পাশ অনেক কিছু ভাবে। তার বুক চিরে বেরিয়ে আসা দীর্ঘশ্বাসের খবর কেউ জানতে পারে না। নীলা এসে ডাকলো ঠিক তখনই। জিজু, খেতে ডাকছে। নীলা, সাইমার ছোট বোন। তমাল ওর হাতে চায়ের কাপটা ধরিয়ে দিল। আমি খাবো না কিছু, এবং এটাও নিয়ে যাও। আমার পেট একদম ফুল, বিশ্বাস করো। না বললে তো হবে না, মা এখানে খাবার নিয়ে আসবে। ওরে বাপরে, প্লিজ বাঁচাও শালিকা। তোমার বোনকে বলেছি, তার তো কোনো হেলদোল নেই, নিজের খাওয়া নিয়েই ব্যস্ত। নীলা হেসে আরেকটা চেয়ার টেনে বসল। কিন্তু তারপরও আমার মনে হচ্ছে আপু কিছু একটা চিন্তায় ভেতরে ভেতরে গুমরাচ্ছে। ইজ এভরিথিং ওকে জিজু? আপনারা এমন হুট করে আসলেন কেন? তমাল একটু বিব্রত বোধ করে। নীলা সাইমার চেয়ে কত ছোট, মাত্র অনার্সে উঠেছে। সেই তার চোখ দিয়েও ফাঁকি দেয়নি। সেখানে সাইমার বাবা মায়ের চোখে অবশ্যই পড়ছে সব কিছু। তমালকে যদি প্রশ্ন করে বসে, কি জবাব দেবে আর কিভাবে বা দিবে? সাইমার বাবাকে তমাল কথা দিয়েছিল, আপনার মেয়েকে আপনার মতোই ভালো রাখবো। নীলা বলল, আপাকে মা বেশ কয়েকবার জিজ্ঞেস করেছে, আপা কিছুই বলেনি, একদম চুপচাপ ছিল। কিছু একটা হয়েছে, সেটা সবাই বুঝতে পারছি। তবে এর জন্য আপনাদের লাইফে আমরা কেউ ইন্টারফেয়ার করব না জিজু, ডোন্ট ওরি। আমরা আশা করি আপনাদের মেটার আপনারাই সলভ করতে পারবেন। বাই দ্য ওয়ে, হানিমুনে কোথায় যাচ্ছেন? প্ল্যান হয়ে গেছে? তমাল একটু লজ্জা পেল। আরে না, এখনো প্ল্যানই করিনি। তোমার বোনের কি যে পছন্দ, আমায় তো বলেও না। এখনো কত রহস্য যে রেখেছে। নীলা হাসল। আপা সমুদ্র পছন্দ। বেস্ট সারপ্রাইজ ফর হার ইজ সেন্ট মার্টিন। তাই তাহলে কক্সের একটা ট্যুর প্ল্যান করাই যায়। কক্স থেকে সেন্ট ভালো হবে না? দারুণ হবে। এই খুশিতে এবার আসুন, একটু কিছু মুখে তুলবেন। আম্মা আপনাকে না খাইয়ে একদমই শুতে যেতে দিবে না। তমাল নীলার সঙ্গে সঙ্গে উঠল শেষমেশ। মাথার ভেতর প্ল্যান সেট করে ফেলেছি ইতিমধ্যে। এবার বাড়ি ফিরে আগে ছুটি বাড়াতে হবে। এরপর সাইমাকে নিয়ে কিছুদিনের জন্য একদম হারিয়ে যাবে সমুদ্রের গভীরে, যেখানে না থাকবে কোনো দুশ্চিন্তা, ঝগড়া, রেষারেষি। শুধুই সে আর সাইমা। দুজনের ভেতর যেটুকু ফাটল তৈরি হয়েছে সেটুকু ধুয়ে মুছে পরিষ্কার করে দেবে সে। কিন্তু কুলসুম বেগম কেমনভাবে নিবেন উনি ওদের এই ডিসিশন? নন্দিনী আইস ব্যাগ খালার মাথার ওপর চেপে ধরে বলল, তুমি একটু শান্ত হও খালা। দেখো, প্রেশার এমনি বেড়ে গেছে, শেষে না একটা অঘটন ঘটে। কুলসুম বেগম ঝাড়া মেরে নন্দিনীকে তার থেকে সরিয়ে দিলেন। দাঁতে দাঁত পিষে বললেন, যা ঘটতেছে তা কি কম নাকি? আমার পোলা আমারে ভুইলা গেছে 2 দিনের এক শরীরে পাইয়া। যে পোলা ঘর থেকে বাইরে গেল আমারে না কইয়া যায় নাই, সেই পোলা আজকে। তুই ক, এটা কি কম অঘটন? নন্দিনী আমতা আমতা করে বলল,
তমাল ভাই এছাড়া আর কী বা করবে বলো? তুমিও যা লাগাইছো ওনার বউয়ের সাথে। কুলসুম বেগম এমনভাবে তাকালেন যেন এক্ষুনি পানি দিয়ে নন্দিনীকে গিলে খেয়ে ফেলবেন। নন্দিনী চুপ করে বিমর্ষ মুখে রইল। কুলসুম বেগম একা একাই গজরাতে লাগলেন, তোরা সব একজোট হইছস, সবাই আমার পিছনে উইঠা পইরা লাগছস। ওই ডাইনি আমার বাড়িতে ঢুইকা আমার পরিবারের সবটিরে কালো জাদু করছে। আমারে করতে পারে নাই, পারবো কেমনে? আমি হইছে আল্লাহর খাস বান্দি, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি। তোরা হইছস এক একটা শয়তানের ওস্তাদ। তোগরে হাত করতে পারছে, আমারে পারে নাই, পারবো না। দেখি সর, আমার ওজোর পানি দে। আল্লাহর কাছে ওর নামে এমন বিচার দিমু, ও আমার পোলারে আমার কাছ থেকে কাইরে নিছে। ওর বিচার আল্লাহই করব। যা ওঠ, নামাজের পাটি বিছা। নন্দিনী আড়ালে হাসে। তন্মধ্যে আনিস সাহেব রুমে ঢুকলেন। নরম সুরে বললেন, সারাদিনে কিছু মুখে তোলো নাই, আসো রাতের খাবারটা একসাথে। পুরো কথা শেষ করার আগে কুলসুম বেগম ভয়ার্ত দৃষ্টি নিয়ে তাকালেন। বললেন, তোমরা 2 বাপ বেটা আমার 2 চোখের সামনে আসবা না। খবরদার, তোমার মতো এইরকম ভ্যাবদা বিলাই বিয়ে কইরা আমার জীবনটা শেষ হয়ে গেছে। নিজে তো সংসারের বালটাও বোঝো না, আমি কিছু করতে গেলে সেখানেও বাধা দাও। স্ত্রীর কথার আঘাতে আনিস সাহেব বিচলিত হলেন না। তার অভ্যেস আছে এর চেয়েও কঠিন কঠিন শব্দ শোনার। তিনি পূর্বের ন্যায় নরম স্বরে আরও একবার বোঝানোর চেষ্টা করলেন কুলসুম বেগমকে, তোমার ছেলেটা সবেমাত্র বিয়ে করেছে, একটা নতুন মেয়ে পরিবারের সদস্য হয়েছে। আমাদের নিয়ম নীতি কিছুও জানে না, বোঝে না। এইসব বুঝতে জানতে শিখতে ওর তো সময় লাগবে বলো। বিয়ের পর 3 দিন হয়ে গেছে, তুমি ওদের একসাথে থাকতে পর্যন্ত দাওনি। এগুলো কেউ মেনে নেবে? সমাজে এসব মেনে নেওয়া যায়? তুমি বলো। আমাকে সমাজ শিখাইতে আসবা না। তোমার মায়ে যখন তোমার দামরা বইনরা আমাগর লগে ঘুমাইতে পাঠাইতো, তখন তোমার এইসব লেকচার কই ছিল? বাবু হওয়ার পরও শিউলি আমাগো ঘরে পাটি পাইতা শুইত, অথচ উত্তরে 3টা রুম তোমার মায়ে তালা দিয়া থুইত। হ্যার উদ্দেশ্য আসিল, আমি জানি তোমার লগে মন খুইলা কিছু না কইতে পারি। আমারে দিন রাত যে মারা মারত, অত্যাচার করত, এটি যেন তোমার কানে না দিতে পারি। তখন তোমার সমাজ, তোমার জ্ঞান কথা এটি আসিল কই শুনি? সেসবের জন্য আমি এর আগেও তোমার কাছে ক্ষমা চেয়েছি কুলসুম, আবার চাইতেছি, আমারে মাফ করে দাও। কিন্তু আমার মা যা করছে তার জন্য তুমিও সেইগুলা করবে, এটা কেমন কথা? কুকুর কামড়ালে কি কুকুরেও কামড়াইতে হবে? তাহলে মানুষ আর কুকুরের ভেতর তফাৎ কি রইল? আমারে তুমি কুত্তার সাথে তুলনা দিলা, তমালের বাপ। আনিস সাহেব হাঁপিয়ে উঠলেন। তোমার সাথে কথা বলাটাই বেকার, কেন যে অকারণে বোঝাতে আসি বারবার। তোমার সাথে আমার পরিবার, বিশেষ করে আমার মা যা করছে তার জন্য আমি তোমার কাছে সবসময় নত হয়ে থাকি। তোমার সব কথা মানি, হোক ন্যায় বা অন্যায়, তোমাকে সাপোর্ট করি। তার মানে এই না আমি ভেদা হয়ে গেছি কুলসুম। আমি শেষবারের মতো বলবো, তমালকে ওদের মতো ছেড়ে দাও, ওদের জীবনটা ওরা গুছিয়ে নিক। তুমি তোমার জীবন নিয়ে থাকো, দেখবা তোমার ছেলেও তোমার থেকে দূরে যাবে না। তোমার ছেলের বউ তোমাকে মাথায় তুলে রাখবে। আমার কাউর মাথায় তুলার নাচন লাগবে না। আমি সেইটাই করবো যেটা আমার কাছে ভালো মনে হইব এই সংসারের জন্য। এই সংসারটা আমার ছিল, এখন শুধু তোমার নেই, আরও একজনের দায়িত্ব এবং হক দুটোই আছে এই সংসারের উপর। আমার তিলে তিলে করা সংসার কেউ আইসাই হক জমাইতে পারবো না। এত সহজ না তমালের বাপ। তোমার সাথে কথা কইতে ইচ্ছা করতেছে না, যাও। তোমার ছেলে বাইর হয়ে গেছে এক ভাতার নিয়া, তুমি চাইলে আর এক লাং নিয়ে যাও। আনিস সাহেব উঠে দাঁড়ালেন। যদি এটা করতে পারতাম হয়তো আমরা সবাই ভালো থাকতাম কুলসুম।
আনিস সাহেব বেরিয়ে গেলেন। কুলসুম বেগম নিজেই নিজের মাথায় আইস ব্যাগ চেপে ধরল। নন্দিনী একটু দূরে দাঁড়িয়ে এতক্ষণ সব শুনছিল। খালু বেরিয়ে যেতে এগিয়ে এসে কুলসুম বেগমকে ধরল। খালা, তুমি শান্ত হও। তুমি সত্যি আজকে কিছু একটা ঘটাবে আমার মনে হচ্ছে। এত উত্তেজিত হও না। কুলসুম বেগম নন্দিনীর হাত চেপে ধরলেন। আমি এই মাইয়ার আমার সংসার থেকে না তাড়ানো পর্যন্ত শান্তি পাবো না রে। আমার সংসারে আগুন জ্বালায় দিছে। ওর কলিজে আমি আগুন লাগামো। ও আমারে চিনে নাই। আমার পোলা, আমার স্বামী, সবাইরা হাত কইরা নিছে। ওরে আমি অকথ্য ভাষায় সাইমাকে উদ্দেশ্য করে যা তা বলে চললেন তিনি। নন্দিনী ঘাবড়ে গেল। কুলসুম বেগমের শরীর থেকে ঘাম চুইয়ে চুইয়ে পড়ছে, অথচ ঘরে এসি চলছে। টেম্পারেচার 15। নন্দিনী ফোন কানে নিয়ে তমালকে ডায়াল করে বলল, জলদি আয় প্লিজ, খালা কেমন জানি করছে। সাইমাকে আনিস না, ওকে দেখলে খালা আরো উত্তেজিত হয়ে পড়বে। তুই একা একটু আয় প্লিজ তমাল। আজ অনেক দিন পর সাইমা বই নিয়ে বসেছে। ওর অনেকগুলো বই। সাহিত্যপ্রেমীর ঘরে এমন বইয়ের স্তূপ থাকা বিস্ময়কর কিছু নয়। মনোবিজ্ঞানের বই, ইলাস্ট্রেশন অফ মাইন্ড, দারুণ সব কথাবার্তা লেখা। মানুষের মনের দিক যে কত বৈচিত্র্যময় হতে পারে লেখক তাই সুন্দর করে ব্যাখ্যা করবার চেষ্টা করেছেন। সাইমা প্রায় বইয়ের ভেতর ডুবে গেল। তাই কখন তমাল ঘরে এলো, জামা কাপড় বদলে নিল, ও টেরই পেল না। যখন মানিব্যাগ পকেটে ভরে পুনরায় বের হতে নিবে, ঠিক তখনই সাইমা খেয়াল করে বলে উঠল, কি ব্যাপার, এই রাতে কোথায় যাচ্ছ? তমাল ব্রুকুসকে তাকালো প্রশ্ন শুনে। তোমায় তো বললাম। কখন? এইমাত্র। সাইমা লজ্জিত ভঙ্গিতে বলল, আমি শুনতে পাইনি, সরি। আসলে খুব মন দিয়ে কিছু পড়লে আমার সমস্ত ধ্যান ওতে দিয়ে দিই। পুরনো অভ্যেস। আর এই বইটা, আমি ওই বাড়ি যাচ্ছি। মাঝপথে তমালের কথাটুকু শুনে সাইমা সব উচ্ছ্বাস এক নিমিষেই উবে গেল। সে যন্ত্রের মতো প্রশ্ন করল, কেন? তমালকে অসহায় দেখালো এবার। নন্দু ফোন করলো, মায়ের অবস্থা নাকি খুব খারাপ। প্রেশার বাড়িয়ে একেবারে যাচ্ছে তাই অবস্থা। আমায় যেতে বললো সাইমা। সাইমা চটজলদি উঠে এলো। আমিও যাব, একটু দাঁড়াও, আমি 5 মিনিটে তৈরি হয়ে নিচ্ছি। না সাইমা। সাইমা বিস্ময় নিয়ে তাকালো। তমাল বিব্রত বোধ করছে, লজ্জা পাচ্ছে। সাইমার অপমান লাগলো। সে চুপচাপ নিজের জায়গায় গিয়ে বসলো আবারও। বই খুলল, তবে পড়তে পারল না কিচ্ছু। চোখের দৃষ্টি ঘোলাটে হয়ে আসছে। তোমায় দেখে মা আর উত্তেজিত হয়ে পড়তে পারে, আর ওখানে তোমার ভালো লাগবে না। তুমি এখানে থাকো, আমি আসব, একবার আসব। সাইমা কিচ্ছুটি বলল না, যন্ত্রের মতো বই খুলে বসে রইল। তমা লোভাবে বেরিয়ে পড়ল। সাইমার বাবা মা বার কয়েক জিজ্ঞেস করলেন, কোথায় যাচ্ছে, কি হয়েছে? রাত তো কম না, প্রায় 12টার কাছাকাছি। কাউকে কিছু বলতে পারল না তমাল। তড়িগড়ি করে ব্যস্ততা দেখিয়ে বেরিয়ে পড়ল। সাইমার মা ঘরে ঢুকে দেখলেন মেয়ে কাঁদছে। তিনি ব্যতিব্যস্ত হয়ে উঠলেন, কি হলো? এই সামু, কাঁদিস কেন মা? আর জামাই বা এভাবে কই চলে গেল? কি হয়েছে? আমাদের বল না রে মা, তোদের ভিতর কোনো সমস্যা চলছে নাকি? সাইমা মাকে দেখে অপ্রস্তুত হয়। তড়িঘড়ি চোখের জল ভালো করে মুছে নিতে নিতে বলে, না মা, এমন কিছু না। ওর একটা জরুরি কাজ পড়ে গেল হঠাৎ করে। আমাদের বাচ্চা পেয়েছি সু, যা তা একটা বুঝিয়ে দিবি, আর আমরা সেটাই মানব। সত্যি করে বল, কি হয়েছে? আমি তোর মা, আমার থেকেও লুকাবি? সাইমা মৃদু শ্বাস ফেলে। বলতে মন সায় দেয় না, আবার ভাবে কতক্ষণই বা লুকিয়ে রাখবে এসব। তার চেয়ে জানিয়ে দেওয়াই ভালো। পরক্ষণেই মনে হয় তমাল ওর নিজের চয়েস ছিল। বাবা মাকে ওর বিপক্ষে কথা বলবেন? সাইমা সিদ্ধান্ত নিতে অসহায় বোধ করে। এমন বোথা মন ওর কোনো কালে ছিল না। বিয়ের পর কি যে হলো, নাকি সংসার নামক বেড়াজালে একবার আটকে গেলেই সব মেয়ে পরিবর্তন হয়ে যায়। সাইমা বলল, সমস্যাটা আমাদের ভেতর না মা, সমস্যাটা ওর মাকে নিয়ে।
তিনি আমাকে অ্যাকসেপ্টই করেননি। তমালের জোরাজোরিতে এই বিয়েতে মত দিয়েছিলেন। এখন সেই ঝালটা আমার ওপর এসে পড়ছে। শুনতে অদ্ভুত লাগলেও আমি আরও এখন অবধি কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারিনি। প্রথম রাতে আমাদের সাথে ওর মা ঘুমোতে এসেছেন, আর গতকাল রাতে ওর এক বোন সহ তিনি এসেছেন। সাইমার মা যেন স্তব্ধ হয়ে গেলেন এসব শুনে। তিনি বিশ্বাসই করতে পারছেন না, এ কি আদৌ সম্ভব? বাসর ঘরে কি করে ছেলে আর ছেলে বউয়ের মাঝখানে মা গিয়ে ঘুমায়? তুই এসব কি বলছিস মা? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমিও প্রথমে বুঝতে পারিনি, ভেবেছিলাম হয়তো সব কিছু স্বাভাবিক, আমি ওভার ভাবছি। কিন্তু আস্তে আস্তে আমার কাছে সবটাই পরিষ্কার হয়েছে। উনি খুবই ডমিনেটিং মা, উনি যা চান তাই হবে। তমাল অনেক যুদ্ধ করে এই বিয়েটা করেছে, কিন্তু তমাল ওনার কথার বাইরে সহজে যায় না। সেখানে ওনার মতামতের বিরুদ্ধে গিয়ে আমাকে বিয়ে করে ফেলেছে। তিনি কিছুতে এটা মানতে পারছেন না, তাই আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে আমাকে এসবের ফল ভোগ করাতে। উনি আমার সঙ্গে যা নয় তাই ব্যবহার করছে, এমনকি আমাকে জব করতেও না করে দিয়েছে। আমি জবে গেলে নাকি আরেকজনের সাথে ভেগে যাব। সাইমার মা বোবা হয়ে গেলেন, কি বলবেন জবাবে ঠিক গুছিয়ে উঠতে পারলেন না। সাইমা বলে গেল ধীর স্বরে, তোমাদের কাউকে এসব জানাতে চাইনি, যেহেতু ওকে বিয়ে করার সিদ্ধান্তটা আমার ছিল। আমিই তো ওকে চুজ করেছিলাম অ্যান্ড তোমাদের সঙ্গে মিট করিয়েছিলাম। তাই ভেবেছিলাম আমি হ্যান্ডেল করব সব কিছু, তোমাদের জড়াবো না। বাট আমি এই মুহূর্তে অনেক ক্লান্ত বোধ করছি মা। তমালকে ওর বাসা থেকে ফোন করে বলা হয়েছে ওর মা সিক, ও যেন আসে দ্রুত। তাই তমাল চলে গেছে। আমি যেতে চেয়েছিলাম, আমাকে নিল না। আমাকে দেখলে উনি আরো উত্তেজিত হয়ে পড়বেন। তাই একবার ভেবে দেখো মা, উনি আমার ওপর কি পরিমাণ ক্ষোভ জমা করে রাখছেন। না না, তুই আমাদের থেকে এগুলো লুকিয়ে রাখলে ব্যাপারটা আরো বাড়ত। আমি তোর বাবাকে বলছি দাঁড়া, তমালের সঙ্গে সরাসরি কথা বলতে হবে। ওর মায়ের সঙ্গে কথা বলবো দরকার হলে। আমরা বিয়ে দিয়েছি, তার মানে এই নয় তোর জীবন আলাদা করে দিয়েছি। ছোটবেলায় যেমন তোর সব সমস্যা আমাদের মাথা ব্যথার কারণ হতো, আজও তাই। তুই একদম চিন্তা করবি না, আমরা আছি। সাইমা মাকে জড়িয়ে ধরল। ও ভুল ভেবেছিল। সব বাবা মায়ের কাছে সন্তানরা কোনো কালই বোঝা হয়ে যায় না। বাড়ি ফিরতে ফিরতে তমালের রাত হয়ে গেল। কলিং বেল বাজাতেই নন্দিনী দরজা খুলে দিল। ওর চোখ মুখ শুকনো, থমথমে। তমালের দুশ্চিন্তা বাড়ল। ভেতরে ঢুকতে ঢুকতে জিজ্ঞেস করলো, মা কোথায়? ঘরে। এখন কি অবস্থা? নন্দিনী তমালের একটা হাত টেনে বলল, আমার মনে হচ্ছে এই জল বহু দূর গড়াবে। দেখিস ভাই, সংসারটা। তমাল সঙ্গে সঙ্গে মাথা দুলিয়ে ওঠে। ভুল করে ফেলেছি রে। ভেবেছিলাম একবার বিয়ে হয়ে গেলে তারপর আস্তে আস্তে সব কিছুই ঠিক হয়ে যাবে। এক ছাদের তলায় সবাই মিলেমিশে থাকা খুব কঠিন কিছু না, কিন্তু মা যে এতটা ডেসপারেট হতে পারে। খালাকে তো আমার চেয়েও ভালো তোর চেনার কথা। মনে নেই এসএসসিতে তোদের স্কুল থেকে সবাইকে কুমিল্লার ময়নামতি দেখতে নিয়ে যাওয়া হলো। তুই কত যেতে চাইলি, খালা তোকে পুরো একদিন ঘরে আটকে রাখলো। তমাল একটা দীর্ঘশ্বাস ফেলে। নন্দিনী বলল, সাইমাকে আগে থেকে সব জানানো উচিত ছিল। মেয়েটা এমন পরিবেশে এসে একেবারে হতভম্ব হয়ে গেছে। একটা নতুন পরিবেশে নতুন জায়গায় গেলে কতটা সময় লাগে, সেখানে সব কিছু তো অভ্যস্ত হতে। তখন আশেপাশে সবারই সাপোর্ট দরকার হয়। আর সেখানে ওর সাথে খালা যে ব্যবহার করছেন, তমাল সবকিছু টাফ হয়ে যাচ্ছে। আই থিঙ্ক তোকে এবার খুব স্ট্রংলি সবকিছু হ্যান্ডেল করতে হবে। আমি ঠিক বুঝতে পারছি না কি করব, তুই বল। আমি কি বলবো, লাইফ তো তোদের। তবে তোর জায়গায় যদি আমি থাকতাম, সাইমা, ওর বাবা মা এবং আমার বাবা মা, সবাইকে সামনে রেখে খুব শক্তভাবে কথা বলতাম, ডিসকাস করতাম, এবং ডিসকাশনে যা হতো তা হতো।
দুটো পরিবার এক সূত্রে জড়িয়ে, হয় ভাঙবে নইলে ভালো থাকবে। তমাল নন্দিনীর দিকে তাকিয়ে রইল, কোনো জবাব দিল না। ওর ভেতরে কি চলল বোঝা গেল না। কুলসুম বেগম শুয়ে আছেন, তার মাথার কাছে আনিস সাহেব ক্লান্ত ভঙ্গিতে বসা। তমালকে ভেতরে ঢুকতে দেখে তিনি একটু অবাক হলেন, নড়ে চড়ে উঠলেন। তমাল আসবে, তাকে জানায়নি তো। তমাল ডাকল, মা। কুলসুম বেগম বোঝা চোখ মেলে তাকালেন এবং সাথে সাথে ক্ষুব্ধ হয়ে উঠলেন। কি আইসুস কেন? আর কারে মা ডাকস? 2 দিনের সেরির জন্য বাইর হয়ে গেলি যখন, তখন মনে ছিল না মায়ের কথা? এখন কি আমার লাশ দেখতে আইসস? তমাল মায়ের পাশে বসে তার একটি হাত নিজের মুঠোয় তুলে নিল। গলা ভিজে উঠেছে ওর, শরীর কাঁপছে। তুমি এমন কেন হলে মা? লোকে বলে মা পাগল হলেও মা। মা বাবা নাকি কখনো সন্তানদের সাথে কোনো অন্যায় করে না, করতে পারে না। অথচ কত সন্তান বাবা মায়ের ওপর অভিমান করে সুইসাইড করে জানো মা? কেন করে ওরা? কি এত দুঃখ পায়? এখন বুঝছি কেন করে। সব বাবা মায়েরা সন্তানের ভালো চায় না, সন্তানের সুখ বোঝে না। কিছু বাবা মা তাদের দম্ভটাকে এত বড় করে দেখে যে তার আড়ালে সন্তানের সব শখ, আবদার, ইচ্ছে অনিচ্ছে, সুখটাই হারিয়ে যায়। কুলসুম বেগম তমালের হাত ঝাড়া দিয়ে ফেলে দিয়ে উঠে বসলেন। এইগুলা শুনাইতে তুই এখানে আসছস? আমি তোর সুখ চাই না, তোরে ভালো রাখতে চাই না তো। যা দেখ কে তোরে ভালো রাখে। আমি আমার ছেলে ছাইড়া দিলাম, যা। তমাল কুলসুম বেগমকে জড়িয়ে ধরে হালকা কেঁপে উঠল। ভেজা কণ্ঠে বলল, কিন্তু আমি তো আমার বাবা মাকে ছাড়তে পারবো না। পারলে অনেক আগে চলে যেতাম রে মা। আমার বাবা মা আমার জীবনের একটা অংশ, তাদের ছাড়ার কথা আমি স্বপ্নে তো ভাবিনি কোনো দিন। তাইলে ওরে ছাইড়ে দে, আমি তোর অনেক ভালো জায়গায় বিয়া দিব তমাল। তমাল কুলসুম বেগমকে ছেড়ে দিল। বিস্ময়ে হতবাক হয়ে মায়ের মুখপানে তাকিয়ে রইল। কুলসুম বেগম বলছেন, তুই তালাক দিয়ে দে। ওই মাইয়া আসার পর থেকে একটা দ্বন্দ্ব লাগছে আমার সংসারে। ও অলক্ষী, অপয়া। আমি তোরে এর চেয়েও সুন্দর মাইয়া আয়না দিব বাবা। তুই ওরে ছাইরা দে তমাল, আমার কসম লাগে, ছাইরা দে। তমালের মনে হলো ওর কানের ভেতর কেউ গরম সীসা ঢুকিয়ে দিয়েছে। কান দুটি ঝাঁঝা করে উঠছে। ও কুলসুম বেগমের চোখে চোখ রাখতে পারল না। লজ্জায়, অপমানে অপদস্থর মাথা আপনাতেই নত হয়ে এলো। নন্দিনী আর্তনাদের মতো করে জিজ্ঞেস করল, এসব তুমি কি বলছো খালা? আনিস সাহেব উত্তেজিত হয়ে বললেন, তোমার মাথাটা এবার পুরোপুরি গেছে কুলসুম। তুমি এসব কি বলছো? কুলসুম বেগম খেপা বাঘিনী বিস্ফোরিত দৃষ্টিতে আনিস সাহেবের দিকে দৃষ্টি নিক্ষেপ করে বললেন, তুমি একদম চুপ থাকো। তোমার আশকারা পেয়ে আমার ছেলে এই মেয়েকে ঘরে তোলার সাহস করেছে, নইলে আমার ছেলে কোনো দিন আমার কথার বাইরে যায় না। যাবে কিভাবে? তুমি যেতে দিয়েছ, সবসময় তোমার ইচ্ছা অনিচ্ছা ওর ওপর চাপিয়ে দিয়েছ। তুমি কখনো জানতে চেয়েছ আমাদের ছেলের কিসে সুখ, কিসে ভালো? তোমার কথাবার্তা শুনে আমি অবাক হচ্ছি তমালের বাপ। তুমি কি বোঝাতে চাও? আমি ওর মা না? আনিস সাহেব দীর্ঘ বছরের বিবাহিত জীবনে আজ সবচেয়ে কঠিন কথাটা তার স্ত্রীকে বললেন। জন্ম দিলে মা হওয়া যায় না। তোমার মতো মা থাকার চেয়ে যদি ও মা ছাড়া বড় হতো, তবুও আজ আমার এত আফসোস থাকতো না। কুলসুম বেগম তাজ্জব বনে গেলেন। তমাল উঠে এসে আনিস সাহেবকে সামলালো। বাবা থাক, কথা বাড়িও না। আনিস সাহেব মোটেও থামলেন না এবার। কুলসুম তার বাবার পছন্দ করা মেয়ে ছিল। মায়ের ইচ্ছে ছিল আনিসের খালাতো বোনকে ছেলের বউ করে আনার, তাই মা মানলেন না। কুলসুমের সঙ্গে যাচ্ছে তাই ব্যবহার করে গেলেন। গাধার মতো খাটাতেন, রাতেও ঠিক করে ঘুমোতে দিতেন না। আনিসের ছোট বোনটাকে সবসময় ঘুমানোর বাহানায় পাঠিয়ে দিতেন। কুলসুম কাঁদত মুখে আঁচল গুজে। স্বামী হিসেবে তিনি তখন তার পাশে দাঁড়াতে পারেন নাই, সান্ত্বনা দিতে পারেন নাই। তখনকার সময় স্বামী স্ত্রীর সম্পর্কটাই এত আহ্লাদ ছিল না।
শ্বশুরবাড়ির ভাত খাওয়া ছিল আগুনে ঝাঁপ দিয়ে বেঁচে থাকার মতো। তারপর একসময় আনিসের মা মারা গেলেন। সংসারে চাবি উঠল কুলসুমের আঁচলে। আনিস সাহেব আস্তে আস্তে বুঝলেন স্ত্রীর বক্ষে কতখানি ক্ষত ইতিমধ্যে হয়ে গেছে, আর সেই ক্ষতে মলম লাগানোর অধিকার তার নেই। তারপর থেকে আনিস সাহেব এক অন্য মানুষ হয়ে উঠলেন, চুপচাপ, শান্ত, স্ত্রীর কথায় উঠবোস করা ব্যক্তি। পাছে লোকে বউ পাগল, ভ্যাবদা, বউ বাউরা ইত্যাদি সব তকমা দিতে থাকলেও আনিস সাহেবের সেসবে যায় এলো না। তিনি তার অনুতাপের প্রায়শ্চিত্ত করতে গিয়ে কুলসুম বেগমকে এতটাই ছেড়ে দিলেন যে সে হয়ে উঠল লাগাম ছাড়া, ছন্ন ছাড়া ষাঁড়ের মতো ভয়ঙ্কর। তার ভয়ানক থাবার হাত থেকে তমালও রেহাই পেল না। ছোট থেকে অতিরিক্ত শাসনে বড় হলো। বাবা হয়ে সন্তানের কত ইচ্ছে দাফন হতে দেখেছেন, তবু কখনো সেভাবে স্ট্যান্ড করেননি। ভেবেছেন মা যা করে তা তো সন্তানের ভালোর জন্যই। কিন্তু নিজের মায়ের করা পাপাচারগুলো আজ আরও একবার চোখের সামনে তারা স্ত্রী করছে। মায়ের বেলায় চুপ থেকে পাপগুলো দেখেছে, এবার আর দেখবে না। এবার লড়াই করবে, কঠিন লড়াই। এতে যদি শেষ বয়সে এসে তার সংসার ভেসে যায় তবে যাক, তিনি কিচ্ছু পরোয়া করেন না। আনিস সাহেব কঠিন স্বরে বললেন, তুই বৌমাকে নিয়ে আলাদা বাসা কর, এটাই ভালো হবে। তোর মাও শান্তিতে থাকবে, তোরাও শান্তিতে থাকতে পারবি। গরম তেলে পানির ছিটা পড়ল যেন। কুলসুম বেগম তেতে উঠলেন এবার। দেখলি নন্দিনী, তোর খালুর আসপর্দা দেখলি? ছেলেরে কেমনে কান পড়া দিতেছে। আসপর্দা? আনিস সাহেব তেরে এলেন প্রায়। তুমি আসপর্দার কি দেখলে? আমি লাস্ট বলে দিচ্ছি, যদি আমার ছেলের সংসার তোমার কারণে ভেসে যায় তবে তোমার নিজের সংসারও এই শেষ সময়ে ভাসবে। আমি আনিস তোমাকে তালাক দিতে দ্বিতীয়বার ভাবব না। ঘরে উপস্থিত সকলে থমকে গেল। কুলসুম বেগম বিশ্বাসই করতে পারছেন না যেন। তিনি চোখ বড় বড় করে তাকিয়ে রইলেন। নন্দিনী শুধু মৃদু কণ্ঠে বলল, তোমরা এসব কি বলছো? আনিস সাহেব লাথি দিয়ে চেয়ার উল্টে ফেলে দিলেন। তমাল, নন্দিনী কেঁপে উঠল। কুলসুম বেগম নিশ্চুপ। আনিস সাহেব বললেন, তুই কালকেই বৌমাকে বাড়িতে নিয়ে আসবি। এই সংসারে অনেক হাউকাও হয়েছে, অনেক সহ্য করছি, আর না। আমি নিজে যাব আগামীকাল সাইমার বাড়ি, ওকে নিয়ে আসব। এবার থেকে যে শান্তিপূর্ণভাবে এই সংসারে থাকতে পারবে সে থাকবে, আর যে পারবে না সে যেদিকে দু চোখ যায় বেরিয়ে যাবে। এটাই আমার শেষ কথা। আনিস সাহেব বেরিয়ে গেলেন। তমাল বিছানার ওপর ধপ করে বসে পড়ল। তার মাথাটা ঘুরছে। হঠাৎ করে মায়ের উপর ঘৃণাবোধ হচ্ছে। সাইমা শান্তভাবে তমালের সঙ্গে এবারই ফিরল। তমাল একটু চিন্তায় ছিল সাইমাকে আনাটা সহজ হবে কিনা, কিন্তু একবার বলাতেই সাইমা যখন রাজি হয়ে গেল, তমালের মাথা থেকে একটা বিরাট বোঝা নেমে গেল চট করে। সাইমা এলো তখন প্রায় বিকেল হয়ে গেছে। কুলসুম বেগমের শরীরটা আগের চেয়েও খারাপ। প্রেশার নিয়ন্ত্রণে এলো, মেজাজ ঠিক হয়নি। সকালে নাকি নাস্তা করার পর আর কিছু মুখে তোলেননি। সাইমা রান্নাঘরে ঢুকলো। চট করে একটা ম্যাগি তৈরি করে এক গ্লাস জুস সমেত শ্বশুরদের রুমের দিকে গেল। কুলসুম বেগম বিছানার ওপর আধশো অবস্থায় আছেন। তিনি সাইমাকে দেখে মুখাবয়ব কঠিন করে ফেললেন। সাইমা সেটা খেয়াল করল, তবে কিছু বলল না। খাবারগুলো বিছানার ওপর রেখে সেও বসল। কুলসুম বেগম একটু অবাক হলেন। এই মেয়ের মতিগতি কিছুই তার সুবিধাজনক লাগছে না। আম্মা, আপনি আমার ওপর রাগ হয়ে আছেন, কিন্তু খাবার তো কোনো দোষ করে নাই, তাই না? আপনি একটু কিছু মুখে তুলুন। এভাবে না খেয়ে নিজে যদি অসুস্থ হন তবে আপনার সংসার কে দেখে রাখবে? সাইমার গলার স্বর মোলায়েম। কুলসুম বেগম ঝাঁঝালো গলায় বললেন, তুমি আছো না, এই সংসার দেখে রাখবা। এই সংসার তো তোমারই, তুমি যেমনে চাইবা অমনি হইব। আমার পোলা, আমার স্বামী, সবই তোমার আঙুলের ইশারায় নাচব। সাইমা মৃদু হাসল,
এর প্রত্যুত্তরে। আমি আপনি কি কোনো খেলায় নেমেছি যে কোনো একজনকে জিততেই হবে? কুলসুম বেগম থতমত খেলেন, চট করে উত্তর দিতে পারলেন না। সাইমা এই সুযোগে বলে গেল, আমি এই পরিবারের একজন হতে এসেছি সত্যি, কিন্তু আপনার সংসার আপনার কাছ থেকে কাটতে আসেনি। আপনি আগেও যতটা মূল্যায়ন পেয়েছেন আজও পাবেন, আগামীতেও পাবেন। আপনার সম্মান আমি কখনোই নষ্ট করব না আম্মা। তোমার ঢঙের কথা শেষ হলে এখান থেকে যাও। আমার পোলা আর জামাইয়ের মতো গরু পাও নাই যে মিষ্টি মিষ্টি দুইটা কথা বলবা আর সব ভুলে যাব। সাইমা মৃদু শ্বাস ফেলে হতাশ কণ্ঠে বলে, আপনি আমাকে এত নেগেটিভ কেন নিয়েছেন আমি জানি না। আমি আবারও বলবো, আমি আপনি প্রতিদ্বন্দ্বী হতে আসিনি। আপনার মেয়ে না হোক, বান্ধবী হতে চেয়েছিলাম আম্মা। বিছানার ওপর থেকে জুসের গ্লাসটা আছড়ে মারেন ফ্লোরে, ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে তৎক্ষণাৎ। সাইমা চমকে উঠে দাঁড়ালো। কুলসুম বেগম হিসিয়ে বললেন, আমি যতদিন বাইচে আছি আমার সংসার তোমার মতো কালসাপেরে এত সহজে গিলতে দিব না। মনে রাখো। সাইমা বেরিয়ে আসে। নন্দিনী পরিষ্কার করে দিল সবকিছু। সাইমার রান্না করা কিছুই মুখে তুলল না কুলসুম বেগম। সাইমা রান্নাঘরে ঢুকে পুনরায় নিজের জন্য 1 কাপ চা করে। বড্ড মাথা ধরেছে তার। সে শুধু চেয়েছিল এই সব কিছুর একটা শান্তিপূর্ণ মীমাংসা হোক। সে এতদিন মানত ভালোবাসা এবং ভালো ব্যবহার দিয়ে পুরো বিশ্ব জয় করা যায়, কিন্তু আজ বুঝতে পারল কারো তেরা রগ সোজা করতে হলে নিজের রগও তেরা করতে হয়। সাইমা চায়ের কাপ হাতে গুনগুনিয়ে বারান্দার দিকে এগুলো। তমাল বেরিয়েছিল, রাত করে বাড়ি ফিরল। কুলসুম বেগম নন্দিনীকে দিয়ে রান্না করি অল্প একটু খেয়ে শুয়ে পড়েছেন। আনিস সাহেবও তেমন কিছু খেলেন না, ঘরে চলে গেলেন। সাইমা বসে রইল সোফায়। তমাল এলে দরজা খুলে ওকে নিয়ে খেতে বসল। কুলসুম বেগম পানি খাওয়ার অজুহাতে একবার এসে ঘুরে গেলেন। দেখলেন সাইমা তমালের প্লেট থেকে মুরগির রানের টুকরোটা নিজের পাতে নিয়ে নিচ্ছে। বলছে, আমার বাড়িতে গিয়ে তুমি ভালো মন্দ খাইছো, এবার তোমার বাড়িতে আমি ভালো মন্দ খাবো। তমাল প্রত্যুত্তরে দাঁত কেলিয়ে হাসছে। কুলসুম বেগমের মাথায় রক্ত চড়ে গেল। ইচ্ছে হলো ঠাস করে একটা দিয়ে দেন তমালের গালে। গরু কোথাকার, নিজে ছোট টুকরো খেয়ে বউকে সোহাগ করা হচ্ছে। তোর সোহাগ তোর। কুলসুম বেগম মনে মনে অকথ্য কিছু শব্দ ব্যবহার করে আবার ঘরে চলে গেলেন। সাইমা ওনার মুখাবয়ে পার চোখে দেখে হাসল। মনে মনে বলল, সবেমাত্র শুরু শাশুড়ি আম্মা। আপনি যদি বনো উল হন, আমিও তবে বাঘা তেঁতুল। ঘড়ির কাঁটা আজ 12টার ঘরে। সাইমা বাতি জ্বালিয়ে বসে আছে। তমাল বিছানায় শুয়ে এপাশ ওপাশ করে আবার উঠে বসল। বলল, বাতি নিভিয়ে শুতে আসো না কেন? সাইমা অল্প হাসল। সবুর করেন স্যার, দরজায় টোকা পড়ল বলে। ঠিক তখনই দরজায় টোকা পড়ল। ও তমাল, কি এক জ্বালা রে বাপ, খালি দরজা আটকায় রাখস। কি এমন মধু তোর ঘরে? দরজা খোল, খোল দরজা। সাইমা হাত ইশারায় তমালকে শুয়ে থাকতে বলে নিজে উঠে গিয়ে দরজা খুলে দিল। হাসি মুখে বলল, জি আম্মা, বলেন কি হয়েছে? আজ আবার আপনার দুধের শিশুকে নিয়ে কি দুঃস্বপ্ন দেখেছেন, নাকি আজকেও নন্দিনীর এই ঘর ছাড়া ঘুম হবে না? পাশে নন্দিনী কাচুমাচু হয়ে দাঁড়িয়ে। কুলসুম বেগম বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। সাইমা এমনভাবে দাঁড়িয়েছে দরজায় যে তিনি চেয়েও ঢুকতে পারছেন না। মেঘ গর্জন গলায় গম্ভীর হয়ে বললেন, নন্দিনী মেহমান এ বাড়ির, আর মেহমানকে নিচে শুয়ে নিজে বিছানায় শোয়া তোমার বাপের বাড়ির রেওয়াজ হতে পারে, কিন্তু আমার ঘরে এইসব অলক্ষী কাজকাম চলে না। ও তাই নাকি? সাইমার ঠোঁটের হাসি চওড়া হলো আরো। আর আমার বাসায় রাত বিরাতে কাপলদের রুমে দরজা খুটখুট করার রেওয়াজটা নেই আম্মা। এ সময় স্বামী স্ত্রীর একান্ত ব্যক্তিগত সময়, এটা একটা ছোট বাচ্চাও বোঝে।
কুলসুম বেগম হা হয়ে গেলেন। নন্দিনীর চোখে চমক খেলে গেল। আজ এ কাকে দেখছে সে? তমাল উঠে এসে সায়মার পেছনে দাঁড়িয়েছে নিঃশব্দে। সে নিজেও হতবিহ্বল। সায়মার কাট জবাবগুলো ঠিক হজম করতে পারছেন না। কুলসুম বেগম ঠিকঠাক উত্তেজনা দেখাতেও ভুলে গেলেন যেন। কোনো রকমে শুধু বললেন, এই তমাল, তোর বউ আমারে অপমান করতেছে। নন্দিনী ডাইনিংয়ে শুইব, তাই দেখে আমি আসছি। আর তোর বউ? তার মুখের কথা কেড়ে নিয়ে সাইমা বলে উঠল, তাই জন্য আজকে আপনি আর আব্বা ডাইনিংয়ে শোন, আর নন্দিনীকে আপনাদের বেডরুম দিন। তাহলেই তো শেষ আম্মা। এর জন্য আমাদের উঠালেন কেন? দেখলেন আপনার ছেলেটা মাত্রই ঘুম লেগেছিল, আপনার ধাক্কা দেখিতে উঠে গেল। ঠিক আছে, ঝামেলা তো গেল, আর কি। এবার তাহলে ঘুমাতে যান আম্মা। শুভরাত্রি। কুলসুম বেগমের মুখের ওপর ঠাস করে দরজাটা আটকে গেল। কুলসুম বেগম এতটাই অবাক হলেন যে তিনি সেকেন্ড কতক নিঃশ্বাস নেওয়া ভুলে গেলেন। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। গল্পের বাকি অংশ শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।